যে কাজটা আগে কখনো আমরা এনকে ডিজিটালে করিনি, আজ সে কাজটাই করতে বসেছি আপনাদের সামনে। আপনারা নিশ্চয়ই জানেন যে কাক কখনো কাকের মাংস খায় না, অর্থাৎ আমরা সাংবাদিকতা করতে গিয়ে কখনো কোনো সাংবাদিকের সমালোচনা করিনি, কিন্তু আজ করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আরামবাগ টিভির শফিকুল ইসলাম তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, তার প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠানটা আমাদের করতেই হচ্ছে। আমরা প্রথমেই শফিকুল ইসলামের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তিনি আমাদের চ্যানেলে একাধিকবার এসেছেন এবং আমাদের অনুরোধ রাখতে তিনি তার বক্তব্য রেখেছেন, আমরা কৃতজ্ঞ তার কাছে। কিন্তু সব কথার যে সমর্থন করতে হবে এমন তো কোনো মানে নেই। শফিকুল নিজে আমাদের চ্যানেলে বসেই স্বীকার করেছেন তিনি পরিবর্তনকামী, তিনি তৃণমূলকে সরিয়ে তিনি বিকল্প কাউকে আনতে চান। বিকল্প কারা? বিজেপি। তাই বিজেপিকেই তিনি সমর্থন করেন, এটা খোলাখুলি তিনি বলেছেন। এতে কোনো অন্যায়ও নেই, কেউ কাউকে সমর্থন করতেই পারেন, কেউ কারোর বিরোধিতা করতেই পারেন, কিন্তু সমর্থন করতে গিয়ে বিজেপিকে তিনি সমর্থন করতে গিয়ে বিজেপিকেই বারবার বিপাকে ফেলছেন। এর আগেও ফেলেছেন দিলীপ ঘোষের একটি তথাকথিত যৌন কেলেঙ্কারির ভিডিও সামনে এনে, এবং যদিও তিনি দিলীপ ঘোষের নাম সেখানে কখনো বলেননি, কিন্তু তাতে তার ইঙ্গিতটা স্পষ্ট ছিল দিলীপ ঘোষের প্রতি। এবার তিনি সরাসরি দিলীপ ঘোষের নাম করে সমালোচনা করলেন, এবং এই নাম করে সমালোচনা করার জন্যই আজকে আমাদের ভিডিও আনতে আমরা বাধ্য হলাম। আসুন চলে আসি আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের সাংবাদিক সুমন রায় তিনি বেশ খানিকটা সুস্থ আছেন এখন, তবে এখনো তাকে বেশ কিছুদিন বিছানাতেই থাকতে হবে। আপনারা যারা আমাদের পাশে আর্থিক সাহায্য নিয়ে এসে দাঁড়িয়েছেন তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা না বলতেই আপনারা অনেকেই আমাদেরকে আর্থিক সাহায্য পাঠিয়েছেন সুমনের চিকিৎসার জন্য। সেই টাকাটা ইতিমধ্যে আমরা সুমনের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, যে কথাগুলো শফিকুল ইসলাম বলেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে, সেই কথাগুলোকে সমর্থন করতে পারিনি বলেই আজকে এই অনুষ্ঠানটা আনতে হলো। তিনি ঠিক কি বলেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে, আসুন সেটা আগে একবার দেখে নিন। দর্শক দেখুন, যে বৃষ্টি হয়েছে সেই বিষয়ে দিলীপ ঘোষ কি পোস্ট করেছেন। গত প্রায় 4 দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল 78 এবং 86 সালে। 1978 সালের 28 সেপ্টেম্বর 370 মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে, এবং 26 সেপ্টেম্বর 1986 বৃষ্টি হয়েছিল 260 মিমি। আর এবার গত 24 ঘন্টার বৃষ্টি 251.4 মিমি বলে একটা গ্রাফ উনি দিয়েছেন। দর্শক কি বলবেন? দিলীপ ঘোষ, আমি জানি না ভিতরে ভিতরে কোন পার্টি করছেন, কিন্তু এখনো তো উনি বিজেপির বলেই তো বলে থাকেন। তো সেই নেতা আজকের দিনে এই পোস্ট করছেন। এই পোস্ট আর যিনি কলকাতার মেয়র রয়েছেন তার পোস্ট একই তো। পোস্ট বলতে তার বক্তব্য যেটা খবরের আকারে এসছে, উনিও বলেছেন এরকম মেঘ ভাঙা বৃষ্টি এর আগে দেখিনি, উনি দেখেননি এত বৃষ্টি হয়েছে। যদিও দিলীপ ঘোষের এখানে যে পরিসংখ্যান দেখছি সেখানে আগের যেসব হিসেব দিয়েছেন, 78-এ 370 মিমি আর 86-তে 260, আর এবার তার থেকেও কম হয়েছে।
251। কিন্তু যেটা হয়েছে সেটাকেও বিরাট বৃষ্টি বলে দিলীপ ঘোষ ব্যাখ্যা করেছেন, কিন্তু আর কোনো প্রশ্ন দিলীপ ঘোষ তোলেননি। মানে যেটা এস্টাবলিশ করলেন দিলীপ ঘোষ যে বৃষ্টিটা হয়েছে, যে জলটা জমেছে কলকাতায়, সবটাই প্রাকৃতিক একটা দুর্যোগ, প্রকৃতির খেলা, এই টাইপের একটা বলার চেষ্টা করেছেন। এর সঙ্গে শাসকের ব্যবস্থাপনার কোনো ব্যাপার নেই। কি করার আছে, এত বৃষ্টি হয়েছে, কি করার আছে, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন দিলীপ ঘোষ। ঠিক যেমনটি বলে সব দায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন কলকাতার মেয়র। তাই তো বলি যে দিলীপ ঘোষ যে পোস্ট করেছেন, যেভাবে চলছেন, হতে পারে দিলীপ ঘোষ সৎ নেতা, সৎ মানুষ, যা দেখছেন তাই বলছেন, কিন্তু পলিটিশিয়ান হতে পারেননি, এটুকু বলতে পারি। বিরোধী নেতা হিসেবে, একজন বিরোধী নেতা হিসেবে যে ধরনের পোস্ট দরকার আজকের দিনে, কারণ উনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু যারা সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, কলকাতার মানুষ, তারা কি এইভাবে বিষয়টাকে দেখছেন? বৃষ্টি তো হয়েছে সবাই জানেন, কিন্তু তারা কি এইভাবে দেখছেন? অধিকাংশ মানুষই বলছেন, প্রশ্ন তুলছেন যে কেন এই রকম অবস্থা হবে, কেন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হবে না। একদিকে তো ওই ব্যাখ্যা চলছে, সেটা ছেড়ে দিন, সেটা নিয়ে তো আমি আজকে একটা ভিডিও করেইছি। ওই পিতৃপক্ষে দুর্গা মণ্ডপের উদ্বোধন হবে, তো এইসব করলে অমঙ্গল তো হবেই, মা দুর্গা রাগান্বিত হয়েছেন বলে সে ব্যাখ্যা অন্য, ছেড়ে দিন, সেটা কেউ বিশ্বাস করতে পারেন, নাও পারেন। কিন্তু এটা তো বলতে হবে যে উনি এই যে হিসেবটা দিচ্ছেন কত 78-86 সাল, তো তারপরে এতগুলো বছর চলে গেছে, কলকাতাকে লন্ডন করার কথা, তো সেখানে কেন এত বৃষ্টির জল জমে যাবে? আজকে হাসপাতালের দৃশ্য, এমার্জেন্সির দৃশ্য দেখছেন কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, আর মুখ্যমন্ত্রী শুধু কি করছেন, ছুটি ঘোষণা করছেন। ছুটি আজও নাকি বলে দিয়েছেন ছুটি, পুজোর ছুটি আগে থেকেই শুরু করে দিয়েছেন। অফিসে যারা কাজ করবেন তাদেরকে অফিস যেতে হবে না, বেসরকারি অফিসে যারা কাজ করেন তাদেরকে বাড়ি থেকে কাজের অপশন দেওয়ার কথা বলেছেন, বেসরকারি যে স্কুলগুলো রয়েছে তাদেরকেও ছুটি দেওয়ার কথা বলেছেন। উনি জানেনই না যে স্কুলে এখন বেসরকারি স্কুলগুলোতে কি চলছে। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে আরামবাগে, সেখানে পরীক্ষা হচ্ছে, এই পুজোর আগে পরীক্ষা শেষ করতে হবে, ছুটি, পরীক্ষা বন্ধ। বৃষ্টি হয়েছে, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হতে হবে, জল নিকাশির ব্যবস্থা করতে হবে, তারপর পরীক্ষা, যদি আজকের মতো কোনো সমস্যা হয় তারপরে পরীক্ষার ব্যবস্থা করতে হবে, পরীক্ষার মতো শেষ করতে হবে, পড়াশোনাগুলোকে শেষ করতে হবে। শুধু ছুটি, চলো ঘুরি, আর সবাইকে ছুটি দিয়ে দিচ্ছেন উনি উনার উৎসব নিয়ে দেখবেন, শুধু আমাকে দেখো, আমার ছবি তুলো, খিচমেরি ফটো। শফিকুল ভাই, আমি ভাই বলেই ডাকি তাকে, তিনি আমার থেকে বয়সে ছোট এবং তিনি আমাকে যথেষ্ট সম্মান করেন, আমিও তাকে যথেষ্ট সম্মান করি, তাই ভাই বলে সম্বোধন করছি। শফিকুল ভাই তিনি বলছেন দিলীপ ঘোষ নাকি রাজনীতি শেখেননি, যার নেতৃত্বে পশ্চিমবাংলায় 77টা আসন বিজেপি পেল, যার নেতৃত্বে 18টা লোকসভা আসন পেল, তিনি রাজনীতি শেখেননি। দিলীপ ঘোষ একটা পোস্ট করেছেন যে কলকাতায় যে অতি বৃষ্টি হয়েছে সেটা নিয়ে তিনি একটা পোস্ট করেছেন, সে বিবরণ শফিকুল ভাই নিজেই আপনাদেরকে দিলেন, আমি আর নতুন করে বলছি না। এবং তিনি এটা চাইছিলেন যাতে দিলীপ ঘোষ এই যে অতি বৃষ্টিতে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যে অব্যবস্থা, সেটা নিয়ে দিলীপ ঘোষ মুখ খুলুন। আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি, দিলীপ ঘোষ যে রাজনীতিটা করেন, অর্থাৎ আরএসএস এর যে রাজনীতির ঘরানা, সেই ঘরানা অনুযায়ী দিলীপ ঘোষ কিন্তু যেমন তীব্র সমালোচনা করেন, মুখ্যমন্ত্রীকে বারমুডা পলার কথা বলেন, আবার পাশাপাশি তিনি কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে তাকে কিন্তু আমরা হাতে কাটারি নিয়ে রাস্তায় গাছ কাটতেও দেখেছি। তাকে রাজনীতি শেখানোর ধৃষ্টতা শফিকুল ইসলামের কি আছে? শফিকুল ইসলাম আমার মতোই একজন সাংবাদিক এবং তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। ইউটিউবে তার অনেক বেশি সাবস্ক্রাইবার, অনেক বেশি ফলোয়ার, কিন্তু তার মানে এই নয় তিনি দিলীপ ঘোষের মতন একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে তিনি রাজনীতি শেখাতে যাবে। আমাদের আপত্তিটা এখানে। আপনি সমালোচনা করুন, আপনি নিশ্চয়ই সমালোচনা করবেন, কিন্তু আপনি পরিবর্তনকামী হয়ে যারা পরিবর্তন চাইছে তাদেরই সমালোচনা করে সেম সাইড গোল দিয়ে দিচ্ছেন নাকি বারবার আপনারা আপনাদের কোনো একটি নেতাকে তোষণ করতে গিয়ে অন্য নেতাদেরকে অপমান অপদস্থ করে ফেলছেন না তো?
এটা কি গৃহদাহ নয়? যে গৃহদাহ মুরলীধর লেন থেকে শুরু করে সল্টলেকের অফিস পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, যে গৃহদাহের আগুনে মানে পুরো বঙ্গ বিজেপি প্রায় ছারখার হতে বসেছে। শুভেন্দু বলছেন উগ্র সনাতনের কথা, উগ্র হিন্দুত্বের কথা, শ্রমিক ভট্টাচার্য বলছেন বহুত্ববাদের কথা। এটা কি পরস্পর বিরোধিতা নয়? এই পরস্পর বিরোধিতার আগুনে যখন মানে গৃহযুদ্ধ লেগে গিয়েছে বিজেপিতে, তখন এই আপনার মতন বা শফিকুল ইসলামের মতন যারা আছেন তারা বিজেপির নেতাদেরই সমালোচনা করে আর একটা দেশলাই কাঠি ফেলে দিচ্ছেন না তো? যে ছবিটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমার, সেরকম ভাবে একটার পর একটা দেশলাই কাঠি জ্বালছেন না তো? আপনারা কি আদৌ পরিবর্তন চান, নাকি আপনারা চাইছেন যে বিজেপি এভাবেই জ্বলতে থাকুক নিজেদের মধ্যে এবং আপনারা সেখানে ঘৃতাহুতি দিন? তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন কলকাতার মেয়রের কথা। কলকাতার মেয়র বলেছেন যে এইরকম বন্যা তিনি নাকি আগে দেখেননি। আমরাও দেখিনি। কলকাতার মেয়র সম্ভবত আমারই বয়সী হবে বা আমার থেকে কয়েক বছরে বড় হবে। আমিও দেখিনি আমার জীবনে এই রকম বৃষ্টি আমরা দেখিনি কখনো। এরকম মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় হয়েছে বলে শুনিও নি কখনো। ফিরহাদ হাকিম যেটা বলেছেন সেটা অন্যায় কিছু বলেননি, সেটাকে সমালোচনা করতে হবে। এবং আপনি শফিকুল ইসলাম, আপনি জেনে রাখুন, এই মুহূর্তে যে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সেই কলকাতার মেয়রের ছবি, যিনি বর্ষার সময় কোমর পর্যন্ত জলে নেমে তিনি কিন্তু মানুষের কাজে এসে দাঁড়িয়েছেন। এই ছবিটাও আপনার জন্যই রইল। আপনি এই ছবিগুলো দেখতে পান না? সমালোচনা নিশ্চয়ই করবেন, কিন্তু প্রশংসার কাজ হলে প্রশংসা তো করতেই হবে। আমরা বেশিরভাগ সময়ই কিন্তু দুই সরকারেরই সমালোচনা করি, কেন্দ্রীয় সরকারের করি, রাজ্য সরকারেরও করি, আবার ভালো কাজ হলে প্রশংসাও করি। যেমন আমরা বারবার বলছি যে বেশ কিছু ভালো কাজ মোদী সরকার করেছেন, কিন্তু তার চেয়েও অনেক বেশি খারাপ কাজ করেছেন মানুষের জন্য, তাই আমরা মোদী সরকারের সমালোচনাটা বেশি করি। যদি কলকাতার মেয়র কোমর পর্যন্ত জলে নেমে তিনি যদি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, বা মুখ্যমন্ত্রী তিনি যদি রাত জেগে মানে কন্ট্রোল রুমে থাকেন এবং নজরদারি করেন, সেটা তো অন্যায় কোথায়? তার প্রশংসা করুন। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন তার সাথে আমরা সম্পূর্ণ একমত যে নিকাশি ব্যবস্থা আরো ভালো হওয়া উচিত ছিল, নিঘাত ভালো হওয়া উচিত ছিল। যে কলকাতা 1980-র দশকে যা কলকাতা ছিল, এখন কলকাতায় ভিড় অনেক বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে, ফলে কলকাতার নিকাশি ব্যবস্থা, এটা তো 300-350 বছরের পুরনো শহর, এর নিকাশি ব্যবস্থা সেই 350 বছর আগেকার মতোই। তার মধ্যেও আপনাকে বলছি শফিকুল ভাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন কলকাতার বহু জায়গা যেদিন বৃষ্টি হলো, যে রাত্রে বৃষ্টি হলো, পরদিন বিকেল 4টের মধ্যেই কিন্তু বহু জায়গা কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। এটাই তো আমার কলকাতা। বৃষ্টি হলে জল জমে না ভারতবর্ষ কেন, পৃথিবীর এমন কোনো শহর নেই, সর্বত্র জল জমে। সে আমেরিকার ম্যানহাটন বলুন, নিউ ইয়র্ক বলুন, ইংল্যান্ডের লন্ডন বলুন, ফ্রান্সের প্যারিস বলুন, যত উন্নত শহর হোক, বর্ষার জলে কিন্তু সব শহর জলে ডোবে। কিন্তু সেই শহরই উন্নত যারা সেই জলটাকে দ্রুত নিকাশ করে দিতে পারে। কলকাতা করে দেখিয়েছে। কলকাতা 24 ঘন্টার মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরেছে। গতকাল সকাল 10টার মধ্যে কলকাতাটা পুরো স্বাভাবিক হয়ে গিয়েছে। ঝলমলে রোদ উঠেছে, মানুষ পুজোর বাজার করতে বেরিয়েছে, ইত্যাদি ইত্যাদি, মানে যা নর্মাল লাইফ সেই লাইফ লিড করেছে কলকাতা বৃষ্টি হওয়ার পরের দিন থেকে। তার প্রশংসাও তো করুন। একতরফা সমালোচনা কেন করবেন? আপনি পরিবর্তনকামী হতেই পারেন, আমি হয়তো প্রত্যাবর্তনকামী হতেই পারি, কিন্তু সমালোচনা যতটা করব ততটা ভালো কাজের প্রশংসাও তো করব। আমাদের তাহলে এই যে যারা আমরা ইউটিউব ফেটার্নিটির লোক, যারা ইউটিউবে আমরা সাংবাদিকতা করি, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতাটা কোথায় যাবে? লোক তো আমাদেরও গদি মিডিয়া বলে দাগিয়ে দেবে। আমি এটা আপনাকে মানে আপনার থেকে বয়সে বড় হওয়ার সুবাদে এবং আপনার থেকে কাজের অভিজ্ঞতায় বড় হওয়ার সুবাদে এটা আপনাকে বড় দাদা হিসেবে, বড় ভাই হিসেবে এটা আমার একটা পরামর্শ রইল। সমালোচনা নিশ্চয়ই করবেন, কিন্তু ভালো কাজ হলে তার প্রশংসাও করতে হবে। যে দ্রুততার সাথে কলকাতার জল নামিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়রের সৌজন্যে, তার প্রশংসাটা তো করতেই হবে। আজকে এইটা নিয়ে যে নোংরামিটা হচ্ছে, সেই নোংরামির অংশ হবেন কেন আপনি? আপনি এত বড় ইউটিউবার, আপনার এত ফলোয়ার, আপনাকে মানুষ এইরকম ভাবে দেখতে চান না। আপনি পরিবর্তনকামী হতে পারেন, কিন্তু নিরপেক্ষতাটা বজায় রেখে তো করবেন।
আপনি করলেন না। আপনি কি করলেন? আপনি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা, যে দুর্গাপুজোর আগে অর্থাৎ মহালয়ার থেকেই তিনি প্যান্ডেল উদ্বোধন করতে কোট আন করতে, আপনিই বলেছেন প্যান্ডেল উদ্বোধন করার ফলে মা দুর্গা নাকি রুষ্ট হয়েছে। শফিকুল ভাই, আপনি কতটা হিন্দুত্ব বোঝেন আমি জানি না, আমিও আপনার মতন ইসলাম হয়তো বুঝি না, কিন্তু এইটুকু বুঝি মা দুর্গা কখনো তার সন্তানের ওপর রুষ্ট হন না। মা কখনো রুষ্ট হন না। আপনার মা বলুন, আমার মা বলুন, মা দুর্গা বলুন, তারা সন্তানের ওপর রুষ্ট হতে পারেন না। তারা সব সময় বরাভয় দেন, আশীর্বাদ করেন, আমাদের আগলে রাখেন। আপনার এটা জানা উচিত ছিল। আপনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক হতে পারেন একজন ইসলাম ধর্মাবলম্বী হয়ে, আমি ইসলাম ধর্মের পৃষ্ঠপোষক হতে পারি একজন ধর্মনিরপেক্ষ মানুষ বলে বা ধর্মহীন মানুষ বলে। আমি হিন্দু বা ইসলাম দুজনেরই ভালো বা খারাপ প্রশংসা সমালোচনা করতে পারি, কিন্তু আপনি তো ঘোষিতভাবে হিন্দুত্বের পৃষ্ঠপোষক। আপনি এটুকু জানলেন না যে মা দুর্গা কখনো রুষ্ট হন না, মা দুর্গা কখনো সন্তানের ওপর রেগে যান না, বরং সন্তান বিপদে পড়লে মা দুর্গা আমাদের আগলান। মহিষাসুর মর্দিনী মহিষাসুর বধ করেছিলেন মানে দেশ থেকে বা এই দুনিয়া থেকে, এই জগৎ থেকে, এই ব্রহ্মাণ্ড থেকে আসুরিক শক্তিকে বিনাশ করার জন্য। তিনি নিজেই অসুর নন, এইটুকু আপনার বোঝা উচিত ছিল। আপনি আরো অনেক কথা বলেছেন, সব কটা কথা নিয়ে আজকে আলোচনা করব। আগেই বললাম যে আমরা কখনো যেটা করিনি আজ সেটা করতে চলেছি বা করছি, কারণ আমরা এর আগে কখনো কোনো ইউটিউব চ্যানেলকে নিয়ে এভাবে কঠোর সমালোচনায় নামিনি, কখনো কঠোর সমালোচনা করিনি। আমরা জানি প্রত্যেকের নিজস্ব মত অনুযায়ী কথা বলেন, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতা যখন অন্যকে বিদ্ধ করার জন্য হয়, কোনো কমিউনিটিকে বিদ্ধ করার জন্য হয়, কোনো ধর্মীয় ব্যাপারকে বিদ্ধ করার জন্য হয়, তখন খারাপ লাগে বই কি শফিকুল ভাই। আজকের আলোচনাটা করছি আমরা সেই কারণেই। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা সবাই দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে আমরা একেবারে মানে সরাসরি সমালোচনা করতে বসেছি আরামবাগ টিভির শফিকুল ইসলামের, যেটা আগে কখনো করিনি, যেটা আমাদের মনে হয়েছে এটা এথিক্যাল নয়, এটা ঠিক নয়। কিন্তু এমন কিছু কিছু ব্যাপার থাকে যেটা না বললেই নয়। কারণ কেউ যদি কোনো ভুল করেন সেটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব তো আমাদের, যেহেতু তিনিও আমার মতন একজন ইউটিউবার, আমাদের মতন একজন সাংবাদিক, তাই আমাদেরই দায়িত্ব তিনি যদি কোনো ভুল করেন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার। আজকে সেই চোখে আঙুল দিয়ে দেখাতে বসেছি। তিনি মানে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে গেল, আমাদের কিছু বলার নেই। এই যে দেবী দুর্গাকে নিয়ে তিনি বলেছেন দেবী দুর্গা রুষ্ট হয়েছেন, এটা একেবারেই হিন্দুত্বের পরিপন্থী কথা। মা দুর্গা কখনো রুষ্ট হন না, বারবার বলছি। মা দুর্গা রুষ্ট হন আসুরিক শক্তির বিরুদ্ধে, অসুরদের বিরুদ্ধে তিনি রুষ্ট হন। যে উগ্রপন্থীরা আমাদের দেশে হানা দিয়ে এতজন মানুষকে মেরে ফেলল, তিনি তাদের ওপর রুষ্ট হন। প্রাকৃতিক দুর্যোগ নামিয়ে এনে মানে লক্ষ লক্ষ মানুষের ওপর তিনি তার রুষ্টতা দেখান না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি করছেন, আপনার ছেলে মেয়েরা যে স্কুলে পড়ে সে স্কুলে ছুটি ঘোষণা হলে তাদের পরীক্ষা হবে কি করে? হ্যাঁ, বেসরকারি স্কুলের খবর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই, কারণ বেসরকারি স্কুল যখন যেমন ভাবে পরীক্ষা নেয় সেটা সরকারের জানার কথাও না। তিনি সরকারি দপ্তরগুলোতে ছুটি দিতে চেয়েছেন। এমনি পুজোর মরশুম, তারপরে এই জল কাদায় মানুষ যাবেন আসবেন কি করে, সেই সমস্যার কথা ভেবে তিনি বলেছেন বেসরকারি সংস্থাগুলো যাতে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা দেয় কর্মীদের, সেই কথা বলেছেন। একজন মুখ্যমন্ত্রী, একজন অভিভাবিকা হিসেবে এই কথা তিনি বলতেই পারেন। মানুষের অসুবিধা যাতে না হয় তার জন্য তিনি বলতেই পারেন।
হ্যাঁ, এবার কোনো বেসরকারি স্কুল, এটা তো তিনি পরামর্শ দিয়েছেন, তিনি নির্দেশ দেননি। কোনো বেসরকারি স্কুল যদি মনে করে যে তাদের পরীক্ষা চলছে, পুজোর আগে পরীক্ষা শেষ করতে হবে, তারা করতেই পারে। ছেলেমেয়েরা, বাচ্চারা স্কুলে কিভাবে যাবে সেটা গার্জিয়ানরা বুঝে নেবে, বেসরকারি স্কুলের এসবে দায় নেই। তাই আপনার ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে, হয়তো ইংরেজি মাধ্যম স্কুলেই পড়ে, জানি না কোথায় পড়ে, যেখানেই পড়ুক সেখানকার কালচার অনুযায়ী, সেখানকার রুচি অনুযায়ী তারা চলতেই পারে, আপত্তি নেই কিছু। কিন্তু এটা মুখ্যমন্ত্রী কোনো বেসরকারি সংস্থা বা বেসরকারি স্কুলকে নির্দেশ দেননি, তিনি একটা পরামর্শ দিয়েছেন এই বর্ষাকে মাথায় রেখে। এই যে বিপুল বর্ষা হলো, এই বর্ষাটা কিন্তু অভাবনীয় ছিল। পুজোর আগে এরকম বর্ষা বহু মানুষের ক্ষতি করে গেল, বহু মানুষকে কষ্ট দিয়ে গেল, অনেক ব্যবসা নষ্ট হলো, অনেক কোটি কোটি টাকার ক্ষতি হলো। আপনি সেই নিয়ে একবার ব্যথিত হন। ওই ডেকোরেটর যারা কাজ করেন তাদের প্যান্ডেল ভেঙে গেল, তাদের জন্য কষ্ট পান। যে দুর্গা প্রতিমাগুলো ভিজে গেল জলে, তাদের জন্য যন্ত্রণা অনুভব করুন। আমরা আপনাকে মাথায় করে রাখবো, কিন্তু শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করব, এটাও তো ঠিক না। আর বক্তব্যের শেষের দিকে আপনি বললেন খিঁচ মেরি ফটো, একটা হিন্দি গানের লাইন তুলে বললেন। এটা খুব রুচিকর কথা হয়ে গেল শফিকুল ভাই। এটা আপনার মতন একজন পুরনো সাংবাদিকের কাছ থেকে এই কথাটা কি আমরা শুনবো বলে আশা করি? মুখ্যমন্ত্রী খিঁচ মেরি ফটো এই কথাটা বলেন? আপনি এই কথাটা কি প্রধানমন্ত্রী সম্বন্ধে বলতে পারেন? তিনি তো যেখানে যান, এমনকি মাকে প্রণাম করতে গেলেও ক্যামেরাম্যান নিয়ে যান। আপনি কি কখনো বলেছেন প্রধানমন্ত্রী সম্বন্ধে এই ধরনের কথা? ব্যক্তিগত আক্রমণ কেন করেন? কেন ব্যক্তিগত আক্রমণে যান? আমরা সাংবাদিকেরা ব্যক্তিগত আক্রমণে যাব এরকম তো আমাদের শেখানো হয়নি। অন্তত আমি যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করে এসেছি সেখানে তো আমাদের এটা বলা হয়নি যে ব্যক্তিগত আক্রমণ করতে হবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ব্যক্তিগত সমালোচনা করব। যখন কোনো জনপ্রতিনিধি হয়ে যান কেউ, তখন তার সমালোচনাটা আমরা করতে পারি। কিন্তু এইভাবে খিঁচ মেরি ফটো, এই কথাটা মুখ্যমন্ত্রী কখনো কোথাও বলেছেন কি? তবুও আপনি বলে ফেললেন। আপনার সম্বন্ধে আরো কড়া কথা বলতে পারতাম এবং আরো কড়া সুরে বলতে পারতাম, কিন্তু যেহেতু আপনিও একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক, আপনি একজন ইউটিউবার, আমিও একটা ইউটিউব চ্যানেলের প্রতিনিধি, তাই আপনাকে আমি খুব কড়া ভাষায় উচ্চ গ্রামে কোনো সমালোচনা করলাম না। এটাকে পরামর্শ হিসেবে নিলে খুশি হব, কারণ আপনি যে ধরনের কথা বলছেন সেই ধরনের কথা মনে হয় এই মুহূর্তে বাঞ্ছনীয় নয়। উৎসবের মরশুম চলছে, এই উৎসবের মরশুমে বহু মানুষ বহু টাকা লস করেছে। এই বৃষ্টিটা হওয়াতে কিছু লোক আনন্দে নৃত্য করেছেন, বেশ কিছু লোক আনন্দে নৃত্য করেছেন। বামপন্থীরা বিভিন্ন রকম পোস্ট করেছেন ফেসবুকের দেওয়ালে নেমে, বিজেপির লোকেরাও করেছেন। কিন্তু পথে কাদের দেখেছেন বলুন তো? রাস্তায় মানুষের পাশে দাঁড়াতে কাদের দেখেছেন? দেখেছেন একজনও বামপন্থীকে, একজনও বিজেপি প্রতিনিধিকে? দেখেননি। দেখেছেন কাদের? সেই তৃণমূলের লোকজনকে। আমি তৃণমূলের পৃষ্ঠপোষকতা করছি না, কিন্তু বাস্তব সত্যটা তো মেনে নিতে হবে। তৃণমূলের লোকজন রাস্তায় নেমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, এটাই তো বাস্তব সত্য। বাস্তব সত্যকে অস্বীকার করে শুধু মুদ্রার একটা পিঠ দেখাবো আর একটা পিঠ ঢেকে রাখবো, এটা কি নিশ্চয়ই সৎ সাংবাদিকতা নয়। আপনি পরিবর্তনকামী হতেই পারেন, আপনি চাইতেই পারেন তৃণমূল কংগ্রেস সামনের নির্বাচনে তারা এখান থেকে চলে যাক, আপনি চাইতেই পারেন বিজেপি ক্ষমতায় আসুক। আমরা আপনার এই চাওয়াকে সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে খিঁচ মেরি ফটো বলে কোনো মুখ্যমন্ত্রীকে হিন্দি গানের কলি দিয়ে আপনি আক্রমণ করবেন, এটাও প্রত্যাশিত নয়। প্রত্যাশিত নয় হিন্দুদের দেবী দুর্গাকে তিনি রুষ্ট হয়েছেন বলে বন্যা এনে দিয়েছেন বা বৃষ্টি এনে দিয়েছেন, এটা বলবেন না। দেবী দুর্গা কখনো মানুষের দুর্দশা সহ্য করেন না, মানুষকে দুর্দশার মধ্যে ফেলেন না। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতেই হবে। আপনাকে মেনে নিতে হবে যে কলকাতায় যে ভয়ানক বৃষ্টিটা হলো, দীর্ঘ 20-22 বছর এরকম বৃষ্টি মানুষ দেখেনি। এই ভয়ানক বৃষ্টির 24 ঘন্টার মধ্যে কলকাতাকে যে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনলো বা যারা ফিরিয়ে আনলো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর ববি হাকিম এবং তাদের টিম, তাদের কৃতজ্ঞতা জানান, তাদেরকে ধন্যবাদ জানান। মানুষও আপনাকে ধন্যবাদ জানাবে, মানুষও আপনাকে কৃতজ্ঞতা জানাবে। মার্জনা করবেন এভাবে কথা বলার জন্য। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন,
বর্ষার পর কিন্তু প্রচন্ড পোকা মাকড় মশা মাছির উপদ্রব বাড়ে, সেখান থেকে বাচ্চাদেরকে এবং বয়স্ক লোকেদেরকে একটু দূরে রাখার ব্যবস্থা করবেন। আর জলটাকে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এটা আমার কথা নয়, আমাদের চ্যানেলের ডাক্তারবাবু অরিন্দম বিশ্বাস তিনি পরামর্শ দিয়েছেন যে জলটাকে ফুটিয়ে খান। এই বর্ষার পরে জল সংক্রান্ত কিন্তু জলের মাধ্যমে প্রচুর রোগ হয়, বয়স্ক মানুষ এবং বাচ্চারা তাতে বেশি আক্রান্ত হয়। তাই জলটাকে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন, ছোট বড় নির্বিশেষে সকলে, অন্তত কয়েকটা দিন। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই, দেখা হবে আগামীকাল সকালে। সকলে ভালো থাকবেন, নমস্কার।